বাবু বাসায় ঢুকে দেখলো রেশমি আর প্রিয়ার চুল ছেঁড়াছেড়ে ফাইটিং চলছে। রেশমি প্রিয়ার চুল আর প্রিয়া রেশমির চুল ধরে একজন আরেকজনকে বকে চলেছে। বাবু দৌড়ে গিয়ে রেশমি আর প্রিয়াকে ছাড়িয়ে দিয়ে বলল, কি হলো, তোমরা ঝগড়া করছো কেন? রেশমি কাঁদো কাঁদো গলায় বলল, আমি টিভি দেখছিলাম, তোমার বউ এসে টিভি বন্ধ করে দেয়। প্রিয়া বলল, বন্ধ করবো না তো কি করব, বাসা সব কাজ কাম ফেলে রেখে এখানে বসে টিভি দেখছে, তাই আমি টিভি বন্ধ করে বলেছি সব কাজ শেষ করে তারপর বসে সারাদিন টিভি দেখার জন্য। আমি আমার ভাগের কাজ শেষ করে এসে টিভি দেখছি, তাতে তোমার বউয়ের প্রবলেমটা কোথায় জিজ্ঞাসা করো। ভাগের কাজ শেষ মানে আজকে তোমার ভাগে ঘর মোছা, থালা বাসন পরিষ্কার করা, কাপড় ধোয়া, তুমি শুধু ঘর মুছে এসে বসে আছো, বাকিগুলো কে করবে? বাবু তাদের এমন তর্ক বিতর্ক দেখে বলল, এই চুপ করবে তোমরা চাইছোটা কি শুনি? রোজ রোজ তোমাদের ঝগড়া ভাঙাতে ভাঙাতে বাড়ির প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তারপরও তোমাদের কোনো হেদায়েত হচ্ছে না। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তোমরা সরে যাও, যার যে কাজ আছে ঠিকঠাক মতো কাজ শেষ করে তারপর রেস্ট করো। বাবুর কথা মতো রেশমি ও প্রিয়া দুজন দুদিকে চলে গেল। রেশমি তার বেডরুমে প্রবেশ করে মাথার এলোমেলো চুল ঠিক করতে করতে মনে মনে ভাবতে লাগলো, যতই দিন যাচ্ছে ভাবির বেয়াদবির সীমানা বেড়েই চলেছে, আর আজকে আমার চুল ধরে সে অপমান করেছে, তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তারপর ভাবি হাড়ে হাড়ে টের পাবে এই রেশমির সাথে লাগার পরিণাম। এদিকে প্রিয়া তার বেডরুমে গিয়ে তার কাপড় ঠিক করতে করতে মনে মনে ভাবলো, আজ রেশমি যা করেছে তা মাত্রা অতিরিক্ত করেছে, দিন দিন ওর চাপা বেড়েই চলেছে। আজকের এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম প্রিয়া না। সে তো বুঝতে পারেনি কার সাথে পাঙ্গা নিচ্ছে। ড্রয়িং রুমে প্রবেশ করতেই মমিন খানের চোখ জোড়া যেন কপালে উঠল। ডাইনিং টেবিলের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ময়লা আবর্জনা, সোফার টি টেবিলটি এলোমেলো হয়ে পড়ে আছে। ড্রয়িং রুমের এমন নাজেহাল অবস্থা দেখে মমিন খানের বুঝতে বাকি রইল না যে এই কাজ কে করেছে। মমিন খান মনে মনে ভাবতে লাগলো, আজ এদের একটা উচিত শিক্ষা দেব, হয় ওরা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে, না হয় এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাবে। এই দুইটা মেয়ের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। মমিন খান গলা চেঁচিয়ে ডাকতে লাগলো, রেশমি, ও বৌমা, তোমরা কোথায়, এদিকে এসো। মমিন খানের ডাক শুনে রেশমি আর প্রিয়া দৌড়ে ড্রয়িং রুমে এসে মমিন খানের সামনে দাঁড়ায়। রেশমি বলল, বাবা আমাকে ডেকেছো কেন? মমিন খান রেশমির কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, ডেকেছি তোমার মুখটা একটু দেখার জন্য। তুমি আমার একমাত্র মেয়ে, বাসায় যদি তুমি প্রতিদিন অকাম কুকাম না করো তাহলে কি করে হয় বলো? মমিন খানের মুখে এমন কথা শুনে রেশমি বুঝতে পারলো আজ তার রেহাই নেই। নিশ্চয়ই তার বাবার কাছে কেউ না কেউ তার নামে নালিশ করেছে। মমিন খান প্রিয়ার দিকে চেয়ে বলল, কি হলো বৌমা, তোমাকে দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারো না, তলে তলে যে পুরো মাছটাই গিলে খেতে পারো, এই রুমটাই তার প্রমাণ। মমিন খানের কথা শুনে প্রিয়া ড্রয়িং রুমের চারিপাশে দেখতে লাগলো। এমন সময় রেশমি বলল, বাবা রুমের এই হাল ভাবি ছাড়া কে করবে বলো? আমি কেন রুম নোংরা করতে যাব? বাবা যা করেছে আপনার মেয়ে রেশমি করেছে। বলেই তাদের দুজনের মধ্যে আবারও তর্ক বিতর্ক শুরু হলো। রেশমি আর প্রিয়ার এমন তর্ক বিতর্ক দেখে মমিন খান এক ধমক দিয়ে বলল, 10 মিনিটের ভেতরে আমি এই রুম পরিষ্কার দেখতে চাই, তা না হলে আজ দুজনকেই বাড়ি ছাড়া হতে হবে। মমিন খান রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়া আর রেশমি রুম পরিষ্কার করতে কাজে লেগে পড়ল। রেশমি রান্নাঘরে প্রবেশ করে দেখলো সবেমাত্র রান্না শেষ করে প্রিয়া রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রেশমি রান্নাঘরের চারিপাশ ভালো করে দেখে মনে মনে ভাবতে লাগলো, ভাবি তুমি আমাকে অনেক জ্বালিয়েছ, তোমার যন্ত্রণায় আমি বাসার কারো কাছে একটুও সম্মান পাই না, শুধু তোমার জন্য আমাকে সবাই অপমান করে। এবার তুমি বুঝতে পারবে এই রেশমির সাথে পাঙ্গা নেওয়ার পরিণাম কি হতে পারে। রেশমি আবারও দরজায় উকি দিয়ে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। আশেপাশে কেউ না থাকায় রেশমি লবণের ডিবি থেকে এক মুঠো লবণ নিয়ে তরকারির মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে দেয়। তারপর রেশমি একটা হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, এবার ভাবি টের পাবে এই রেশমিকে অপমান করার পরিণাম কি হয়। রেশমি কাজ শেষ করে খুব সতর্কতার সাথে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। খাবার টেবিলে খেতে বসেছে মমিন খান, ইমা বেগম, বাবু ও রেশমি। প্রিয়া সবাইকে খাবার পরিবেশন করছে। ইমা বেগম খাবারের প্লেট থেকে এক লোকমা খাবার মুখে দিয়ে ওয়াক থু বলে মুখ থেকে বের করে ফেলে দেয়। মমিন খান বলল, কি হয়েছে, তুমি খাবার মুখে দিয়ে এরকম রিয়াকশন দিচ্ছ কেন? ইমা বেগম বলল, খাবার এতটাই স্বাদ হয়েছে যে আমি এরকম রিয়াকশন না দিয়ে থাকতে পারলাম না, একবার খেয়ে দেখো, আমার মনে হয় না তোমার জীবনে এর আগে কোনোদিন এরকম মজার তরকারি দিয়ে খেয়েছো। প্রিয়া একটা হাসি দিয়ে বলল, বুঝতে হবে না মা, আজকের রান্নাটা কে করেছে? আজকে রান্না করেছে আপনাদের একমাত্র ছেলের বউ মিসেস প্রিয়া। বলে হাসতে লাগলো। প্রিয়ার কথা শুনে রেশমি মনে মনে ভাবছে, ভাবিজান একটু পরে টের পাবে। মমিন খান ইমা বেগমের কথা শুনে তাড়াহুড়ো করে এক লোকমা খাবার মুখে দিতেই মমিন খান থু বলে খাবার ফেলে দিয়ে প্রিয়ার দিকে হা করে তাকিয়ে থাকে। বাবু বলল, বাবা কি হয়েছে? কিছু হয়নি, তোর খাবার তুই খেয়ে নে। বাবু আর কোনো কথা না বলে প্লেট থেকে খাবার মুখে দিতেই বাবু চেঁচিয়ে উঠে বলল, রেশমি তরকারিতে লবণ দিয়েছে কে? রেশমি বলল, ভাইয়া আজ তো ভাবি রান্না করেছে, তার মানে তরকারিতে লবণ ভাবি দিয়েছে। বৌমা রান্নার সময় মন কোথায় থাকে? সারাদিন তো বাসায় কোনো কাজ কাম নেই, ঠিক মতো রান্নাটাও করতে পারো না বুঝি? বৌমা তুমি তো এখনো ছোট নাও যে তোমাকে আমার বোঝাতে হবে, বাপের বাড়িতে তো ঠিকঠাক মতো কাজ করতে পারো, তাহলে শ্বশুর বাড়িতে কাজ করতে সমস্যা কোথায়? মমিন খানের এমন কথা শুনে প্রিয়া তরকারির বাটি থেকে একটু তরকারি মুখে নিয়ে দেখলো তরকারিতে অতিরিক্ত লবণ দেওয়ার কারণে তরকারি একদম তেতো হয়ে গেছে। প্রিয়া আর চোখে রেশমির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এই কাজটা নিশ্চয়ই রেশমি করেছে, কারণ আমি
যখন তরকারি রান্না করেছি তখন তো তরকারিতে লবণ ঠিকঠাকই ছিল। যদি রেশমি তরকারিতে লবণ না দিয়ে থাকে তাহলে এত লবণ হলো কি করে? রেশমি প্রিয়ার গুমরা মুখ দেখে মনে মনে হাসতে লাগলো। কি ভাবি, এবার বুঝতে পেরেছো রেশমির সাথে লাগলে কি হয়? বাবু অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন শার্ট পরতে যাবে ঠিক তখনই বাবু শার্টটা হাতে নিয়ে চমকে উঠলো। বাবু চিৎকার দিয়ে প্রিয়া প্রিয়া বলে ডাকতে লাগলো। বাবুর ডাক শুনে প্রিয়া দৌড়ে এসে বলল, কি হয়েছে, ডাকছো কেন? বাবু প্রিয়ার সামনে শার্টটা ধরে বলল, আমার নতুন শার্টের এই অবস্থা কি করে হলো? প্রিয়া বাবুর হাত থেকে শার্টটা নিয়ে বলল, এই শার্ট তো কালকে রেশমি ধুয়ে দিয়েছে, তার মানে তোমার নতুন শার্ট রেশমি ছিঁড়ে ফেলেছে। বলে প্রিয়া রেশমি রেশমি বলে ডাকতে লাগলো। প্রিয়ার ডাক শুনে রেশমি দৌড়ে এসে বলল, কি হয়েছে ভাবি, ডাকছো কেন? প্রিয়া রেশমির হাতে বাবুর শার্টটা দিয়ে বলল, কাল তোমার কাপড় ধোয়ার দায়িত্ব ছিল, কাপড় ছেঁড়ার না। প্রিয়ার কথা শেষ হতে না হতেই বাবু রেশমির গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, একটা কাজও ঠিক মতো করতে পারিস না, বাসার সবার আশকারা পেতে পেতে মাথায় চড়ে বসেছিস। তুই যে আমার নতুন শার্ট ছিললি, এখন আমি অফিসে কি পরে যাব? প্রিয়া আর চোখে রেশমির দিকে চেয়ে মনে মনে ভাবছে, দেখ এখন কেমন মজা লাগে, আমার সাথে লাগতে এসেছো? রেশমি কান্না করতে করতে প্রিয়ার দিকে চেয়ে দেখলো প্রিয়া মুচকি মুচকি হাসছে। রেশমি মনে মনে বলতে লাগলো, তার মানে এই সব ভাবির ষড়যন্ত্র। ভাবি, তুমি আমার একমাত্র ভাবি হয়ে আমার সাথে এই কাজটা কিভাবে করলে? রেশমিকে চুপ থাকতে দেখে বাবু বলল, এখন তুই আমার চোখের সামনে থেকে যা, না হলে আজ তোর একদিন কি আমার একদিন। রেশমি আর কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। পরদিন দুপুরে প্রিয়া রান্নাবান্না শেষ করে বেডরুমে প্রবেশ করতেই রেশমি আস্তে আস্তে বেডরুমের দরজা বাহির থেকে লক করে দেয়। প্রিয়া বাসার সব কাজ করে টায়ার্ড হয়ে খাটের উপর শুয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রিয়ার দরজায় ঠকঠক করে শব্দ হলো। প্রিয়া খাট থেকে উঠে দরজা খুলতেই দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে মমিন খান, ইমা বেগম, বাবু ও রেশমি। প্রিয়া সবাইকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, তোমরা আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? ঠিক এমন সময় খাটের নিচ থেকে সাদ্দাম বেরিয়ে এসে বলল, আমার কোনো দোষ নেই, ভাবি আমাকে বাবু ভাই বাসায় না থাকলে আসতে বলে, তাই আমি এসেছি। সাদ্দামের মুখে এমন কথা শুনে প্রিয়া চমকে ওঠে। মমিন খান দরদ ভরা কণ্ঠ নিয়ে বলল, বৌমা, আমি কখনো তোমাকে আমার বাড়ির পুত্রবধূ ভাবিনি। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার এক ছেলে দুই মেয়ে। তুমি আর রেশমি যখন ঝগড়া করো আমি দূর থেকে দেখে মনে মনে ভাবতাম রেশমির যদি একটা বোন থাকতো তাহলে তারা দুইটা হয়তো এভাবেই ঝগড়া করতো। আর তুমি কিনা বৌমা আমাদের বাড়ির মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিলে। বাবু হুঙ্কার দিয়ে বলে উঠল, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো চরিত্রহীন নারী আমাদের বাড়িতে থাকার কোনো অধিকার নেই। প্রিয়া কান্না করতে করতে বলল, ব্যাস বাবু, আর কিচ্ছু বলতে হবে না, আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব, কিন্তু একটা কথা বলে যাই, সাদ্দামকে রেশমির বন্ধু হিসাবে যতটুকু ভাবা দরকার আমি তাই ভাবতাম, তার থেকে বেশি কিছু না। রেশমি বোন আমার, তুমি তো জানো আমার কোনো ভাই বোন নেই। বাবার একমাত্র মেয়ে হিসাবে তোমাদের পরিবারে যখন এসেছিলাম তোমাকে আমার ননদিনী হিসাবে নয় বরং আমার ছোট বোন ভেবেছিলাম। তোমার সাথে আমার কত মারামারি, চুল চিরাচিরি, তারপরও কি জানো তোমাকে ছাড়া আমি একটা দিনের জন্য আমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারতাম না। আর তুমি কি না, বলেই প্রিয়া কান্নায় ভেঙে পড়ল। প্রিয়ার কথা শুনে রেশমি বুঝতে পারলো সে কত বড় একটা ভুল করে ফেলেছে। সে সাদ্দামকে দিয়ে প্রিয়ার চরিত্রে যে কলঙ্ক লাগাতে চেয়েছিল সবাইকে বলে দিল। রেশমির মুখে এমন কথা শুনে সবাই চমকে ওঠে। রেশমিকে বকাঝকা করতে লাগলো সবাই। রেশমি কাদু কাদু স্বরে প্রিয়ার হাতটি ধরে বলল, ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না তোমার ছোট বোন, তুমি কি তোমার ছোট বোনকে ক্ষমা করবে না? রেশমির এমন কথা শুনে প্রিয়া রেশমিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সাদ্দাম সবার কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হুসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন। ধন্যবাদ।